আসসালামু আলাইকুম। শুরু করছি নীরব উন্মাদনা। লেখিকা সুরায়া ইয়াসমিন। পর্ব ৫, ৬, ৭। আরহাম্মাকে আলতো করে জড়িয়ে ধরে আয়রাকে তার মায়ের কোলে দিয়ে চলে গেল। লিভিং রুমের নীরবতা বইছে। আরশি নোবার গালে বরফ ধরে চিহ্নিত হয়ে বসে আছে। নোবা এখানে স্তব্ধ হয়ে আছে। বেচারি একটা থাপ্পড় খেয়েও প্রায় হুঁশ হারিয়েছে। আরব বিরক্ত, তার মাথা ভনভন করে ঘুরছে। অন্যদিকে আমেনা বেগম আয়রাকে কোলে নিয়ে নীরবে বসে আছে, যেন জ্যান্ত পুতুল হাতে নিয়ে বসে আছে। আমেনা বেগম ভাবতে পারছে না কোলে থাকা বাচ্চাটা তার নাতনি, তার ছেলে। তাদের না জানিয়ে বিয়ে করেছে, তার উপর একটা বাচ্চাও হয়েছে। এটা বড় কথা নয় যে সে না জানিয়ে বিয়ে করেছে, বড় কথা হচ্ছে সে বিয়ে করেছে। আর কোন মেয়ে এই পাগলকে বিয়ে করেছে? আশ্চর্য। নুবা আরশির হাত থেকে বরফ নিয়ে নিজে ডলতে শুরু করলো। পরপরই বিড়বিড় করে বলল, এটা কি আরহাম ভাই আপু? আরশি মাথা ঝুঁকিয়ে হ্যাঁ বলল। নুবা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার দোষটা কি ছিল আপু? উদাকামে থাপ্পড় কেন মারলো? আরশি কপাল চাপড়ালে চোখ টিপ টিপ করে বলল, ভাইয়া শোরগোল পছন্দ করে না, হি হিটস স্ক্রিনিং। তাই বলে আমায় মারবে? চেনা নেই জানা নেই। তোর ভাগ্য ভালো মেরেছে। ইউ নো দিট শিজ মাই ব্রাদার ইজ ভেরি অ্যাংরি। নোবা ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করে বলল, উনি তো একদম তোমার ছোট ভাইয়ের মতো দেখতে। হুম, কিন্তু একটু আলাদা। ভালো মতো খেয়াল করিস। খেয়াল করতে বলছি, দেখে আমার চেয়ে থাকিস না। ঝড়ের গতিতে থাপ্পড় মারতে পারে। ও কিন্তু আরাফের মতো না, ওর থেকে গুনে গুনে 4 বছরের বড়। সাবধানে চলবি, ও ভুল পছন্দ করে না। নুবা মাথা ঝুঁকালো আর মনে মনে ভাবল, আরাফের মতো না হলেই ভালো। আমেনা বেগম ঘুমন্ত পরীর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আরাফ তোর বাবাকে কল দে, বল আরহাম এসেছে। আরাফ বিরক্তি নিয়ে বলল, আমি কেন বলতে যাব? তুমি ডেকেছো, তুমি বলো। আরাফ যা বলছি তাই কর। মা প্লিজ, তুমি ওকে কেন ডাকছো? আমার বিয়েটা নষ্ট করে ছাড়বে। কখন কার আমেনা ধমক দিয়ে বলল, চুপ, বেশি কথা বলিস। তোর বাপকে কল দিয়ে বাসায় আসতে বলে ফোনে বলার দরকার নেই, হার্ট অ্যাটাক করতে পারে। কিছু মুহূর্ত এভাবে কেটে গেল। পরপরই উপর থেকে আরামের শব্দ শোনা গেল। সে করিডোরে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, মম, মাই লাগেজ ইন দ্য কার, বিগিট। বলে সে চলে গেল। আমেনা বেগম আরাফের দিকে তাকালো। আরাফ ঠোঁট দুটো ফাঁক করে বলল, আমি কেন? আরফ লাগেজ এনে লিভিং রুমে রেখে বলল, জাস্ট ওয়ান লাগেজ। তোমার ছেলে এত বছর পর দেশে ফিরেছে, তাও তোর হাতে আমাদের জন্য কিছুই জোটেনি। তোর সাত কপালের ভাগ্য যে ও সাধারণভাবে এ বাড়িতে পা রেখেছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি। এসেই একজনকে থাপ্পড় মেরে আধমরা করে রেখেছে। আরাফের কথায় নুবা মুখ বাঁকালো। এই লোকটার কথাও তার অসহ্য লাগে। আমেনা বেগম ছেলেকে ইশারায় করে বলল, যা এটা রুমে দিয়ে আয়। আরাফ ভ্রু কুঁচকে বলল, আমি কখনোই যাব না। পারলে তুমি যাও তোমার জল্লাদ ছেলের কাছে। আরশি মাথা আরশি, যা তো মা, দিয়ায়। আরশি হতভম্ব হয়ে গেল, বলল, পাগল হয়ে গেছো? আমেনা এবার নোবার দিকে তাকালো। নোবা বুঝতে পেরে মাথা ঝুঁকিয়ে বলল, না 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 চাচি, আমি আবারও থাপ্পড় খেতে চাই না। এখনো লাল হয়ে আছে। আরশি আর নুবা আরামের রুমের বাইরেই দাঁড়িয়ে আছে। আরশি ভিতরে যাচ্ছে তো যাচ্ছে না, আর নুবা তো আরশির জামা ধরে দাঁড়িয়ে আছে। এক থাপ্পড় খেয়েও সে বুঝে গেছে এটা কোন চিজ। আরশি ভেতরে উকি মেরে বলল, বোন, এটা রেখে আয়। নুবার চোখ বড় বড় করে বলল, না না না, তুমি যাও। আরশি ঠোঁটে ঠোঁট চেপে বলল, নুবা, আমার এখনো বিয়ে হয়নি। ভাইয়ের হাতে মরে শহীদ হতে চাই না। আমি মরে গেলে আমার ভবিষ্যৎ জামাই আর বাচ্চাদের কে দেখবে? বোঝার চেষ্টা কর। আমারও বিয়ে হয়নি, আমিও যাব না। আচ্ছা চল, দুজনে মিলে যাই। নোবা মাথা নাড়ালো। দুইজন একসাথে যেয়ে লাগেজ ভেতরে রাখলো। তখনই খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। আর সে ভয়ে এক দৌড়ে বগার পার হয়ে গেল। আরহামের না ব্যাকগ্রাউন্ড ভালো, না তার স্বভাব। ভাই বোন হলেও তাদের ভেতরে দূরত্ব অনেক, কথা হয় না বললেই চলে। আরহামকে সবাই এড়িয়ে চলে। এর কারণ আছে বটে, তা পরে জানা যাবে। আরশি বগার পার হলেও নুবা হতে পারল না। আরশি জামা টেনে দাঁড়িয়ে থাকায় হ্যাচকা টান লাগায় মুখ থুবড়ে নিচে পড়ল। এদিকে আরশি বাইরে এসে পিছনে হাত বুলিয়ে নুবাকে খুঁজল। পরপরই দেখল নুবা নেই। আরশি ঠোঁটে ঠোঁট চেপে বিড়বিড় করে বলল, আজ এই পোল্ট্রি মুরগি শেষ, আল্লাহ বাঁচাও।
আরহামও ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে নুবার দিকে আসতে লাগলো। নুবা কি করবে ভেবে না পেয়ে তাড়াতাড়ি হামাগুড়ি দিয়ে বিছানার নিচে ঢুকে পড়ল। অনাবর তার বুক কাঁপছে। বাড়ির সবাই যেহেতু আরহামকে এত ভয় পায়, তার মানে এর কোনো না কোনো অস্বাভাবিক কারণ আছে। আর নোবা থাপ্পড় খেয়ে এতটুকু আন্দাজ করতে পেরেছে আরহাম সুবিধার নয়। আরহাম এসে লাগেজ খুলল। এদিকে নোবা আরহামের পা দেখতে পারছে। আরহামের পা দেখে তার একটু ভয় পেলেও নোবা এক পায়ের পাতায় কি কাটা ছেঁড়া দাগ। নোবা চোখ বন্ধ করে নিল। তখনই ঘটল বিপত্তি। আরহামের হাত থেকে কিছু একটা ছুটে নিচে পড়ল, যা গড়িয়ে গড়িয়ে নোবার কাছে এসে থামল। নোবা টের পেল আরহাম নিচু হচ্ছে জিনিসটা তোলার জন্য। নোবা ভেবে না পেয়ে জিনিসটাকে বাইরে থেকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। আরহাম নিচে ঝোঁকার আগেই হামাগুড়ি দিয়ে বিছানার তল থেকে বের হয়ে দরজার কাছে যেয়ে লুকালো। আরহাম নিজের প্রয়োজনে জিনিসটা হাতে তুলে নিয়ে এক পলক বিছানার নিচে তাকালো। পরপরই ক্ষুণ্ণ চোখ দিয়ে আশেপাশে চোখ বুলিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। অন্যদিকে নুবা দরজার পেছনে শটান হয়ে দাঁড়িয়ে আছে। তার ইচ্ছে সুযোগ পেলেই দৌড় দেবে। সে ঘাড় কাত করে চোখ খিচে দাঁড়িয়ে আছে। তখনই দরজা খোলার শব্দ হলো। দরজা আস্তে আস্তে নোবার সামনে থেকে সরে গেল। নোবার ভাবগতি টের পেয়ে কিছুটা আতঙ্কিত হয়ে টিপটিপ সামনে তাকাতেই দেখল আরহাম ঘাড় কাত করে তার দিকে তাকিয়ে আছে। নোবা ভয়ে আটকে উঠল। পরপরই আরো খোলা করল আরহামের এক হাতে শুষ্ক ছুরি, যা ঠিক তার ডান পাশের গলার শিরার সাথে ঢোকালো। একটু নড়চড় হলে সে এখনই এই মুহূর্তে এখানেই শেষ। নোবার কপাল বেয়ে টুপ করে ঘাম পড়ল। আজ কি বিপদ পড়ল! সে একটা আপদ নিয়ে বাঁচে না, আরেকটা এসে জুটেছে। নোবা প্রথমে ভয়ে চিৎকার করতে নিলেও করল না। দুই হাত দিয়ে মুখ চেপে ধরে একটু কেঁপে উঠল। আরহাম হাতের চাকু একটু গেঁথে দিল। নোবা তীর তীর করে কেঁপে উঠল। এক আঙ্গুল নিয়ে মুখে ঠেকালো, যেন শব্দ করা বারণ। আরহাম শান্ত কণ্ঠে বলল, হু আর ইউ? নোবা কিছু বলবে যে তার মুখ খুলছে না। আরহামের মুখের দিকে তাকিয়ে সে আরো জমে গেছে। তখন অন্ধকার না থাকায় মুখ ভালো মতো না দেখতে পারলেও এখন তার কাছে সব স্পষ্ট। আরহামের মুখে গালে একটা ফাড়া দাগ। বুড়োর উপরে একটা চোখের শিরাগুলো কেমন জানি অদ্ভুত, পুরাই ভুতুড়ে। আরহাম দ্বিতীয়বার কিছু বলার আগে পেছন থেকে আমেনা বিচলিত কণ্ঠে বলে উঠল, বাবা, ও বাড়িরই সদস্য, ওই যে তোর ইয়াস আঙ্কেলের মেয়ে, ছাড় বাবা। আরহাম সরে দাঁড়ালো। নোবা ঠোঁটে ঠোঁট চেপে আস্তে করে নিচে বসে পড়ল। হামাগুড়ি দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমেনা বেগম একটু কম্পিত আর শান্ত কণ্ঠে বলল, ওর নাম নুবা বাবা, ওর মা হাজেরা, ও এখানেই থাকে। তুই দেখলে চিনবি। ওরা পর কেউ না, কাউকে কোনো ক্ষতি করবে না, ঠিক আছে? বুঝতে পারছিস? আরহাম ছোট্ট করে বলল। নুবা গলায় হাত রেখে ঠোঁট ফুলিয়ে কাচ্ছে। আমেনা কপালে হাত দিয়ে বলল, এবার চুপ করবি? নুবা কান্নার তেজ বাড়িয়ে বলল, চুপ করতে বলছো? তোমার ছেলে হাতে এখনই খুন হয়ে যেতাম। দেখো দেখো, রক্ত বের হচ্ছে, একদম শিরার উপর ধরেছিল। তুমি না আসলে আজ আমার মৃত্যু 1 ঘন্টাই হয়ে যেত। আরশি অন্যদিকে মুখ করে বসে আছে। নুবা আরশির দিকে তাকিয়ে বলল, আর কখনো তোমাকে বিশ্বাস করব না। আমাকে একা ফেলে চলে আসছো? তোমার ভাই সাইকো নাকি? দেখো তো, স্বাভাবিক মনে হয় না। আমেনা আশেপাশে তাকালো। পরপরই নুবাকে ধমক দিয়ে বলল, মুখটা অফ করা যায় না? ওর একটু সমস্যা আছে, এ কথাটা মাথায় রাখ। যে ও অচেনা মানুষ বা চিল্লাচিল্লি পছন্দ করে না। সবসময় দূরে থাকবি, না হলে পরের বার আমি কিছু করতে পারবো না। এটাকে বাসায় কেন রাখছো? আমাকে মারার জন্য? আর কখনো তোমার জন্য কোনো ছেলের কাছে আমাকে এড়াবে না। কোনো ছেলের জন্যই না। আরাফ আর আরহাম। আরাফ চুপচাপ নুবার দিকে তাকিয়ে রইল। ভয় পাওয়ার ফলে গাল দুটো লাল হয়ে চোখ দুটো বড় বড় হয়ে আছে। তার বেশ ভালোই লাগছে। আরাফকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নুবা দাঁতে দাঁত চাপলো। চোখের পানি মুছে আরশির পিছনে যেয়ে বসলো। আয়রা মুখ দিয়ে শব্দ তুলে কান্নার প্রথম ধাপ পার করে কান্না করার চেষ্টা করছে। সবাই গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে। নুবা আয়রার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার ছেলে মনে হয় কোনো বিদেশি আফাকে বিয়ে করছে চাচি। দেখো, তোমার নাতনি দেখতে একদম বিদেশিদের মতো। আমেনা বেগম এক পলক আয়রার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, হয়তোবা ওর মতো মানুষের সাথে কোনো দেশি মেয়ে বিয়ে করবে। তাদের কথাবার্তার ভেতরে আরহাম এসে হাজির হলো। সবাই যে যার মতো দূরে সরে গেল। নুবা একটু কেটে পড়তে চাইবে, তবে আরশি যেতে দিল না। তাকে ধরে বেঁধে রাখ দিল। আরহাম এসে আয়রাকে কোলে নিল। আয়রা দুই হাত মুখ খিচে কেঁদে উঠল। আরহাম আয়রার গালে ছুঁয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ক্রাই, ইউ নো দ্যাট ইজ লাইক স্ক্রিমিং।
আরহামের কথা শুনে আরশি নোবার দিকে একবার তাকালো। নোবা আরশির দিকে তাকালো, হয়তো বা বলার চেষ্টা করলো, বাচ্চা কি এসব বুঝে? আমিনা বেগম ছেলের কাঁধে কাঁধ রেখে শান্ত কণ্ঠে বলল, বাবা, ওরা বোঝে না, ওরা এভাবে কান্না করে, হয়তো বা ক্ষুধা লেগেছে। আরহাম মায়ের দিকে তাকিয়ে বলল, মেক সাম মিল্ক অ্যান্ড ফিড ইট টু হার। দুধ তৈরি করে ওকে ফিট করাবো। আমেনা বেগম ছেলের কঠিন কঠিন মুখ দেখে একটু হাসার চেষ্টা করে বললেন, ও তো অনেক ছোট, ওকে গরুর বা বাজের দুধ খাওয়ালে হবে না, এখন ওর মায়ের দুধের প্রয়োজন। আমেনা বেগম সুকৌশলে জানতে চাইছে এই বাচ্চার মা কোথায়। আরহাম গম্ভীর কণ্ঠে বলল, ইউ নো, বাট আর মম ইজ ডিড ইজ লাইভ উইথ মি। ছেলের সোজা উত্তরে আমিনা বেগম নিরাশ হলেন। উনি আগেই ভাবলেন ছেলেকে খাওয়ায়ে দাইয়ে মাথা ঠান্ডা করে ছেলের বাপ আসার আগে সব জানতে হবে, কারণ ছেলে আর ছেলের বাপের সম্পর্ক সুবিধার নয়। আশি মেপে মেপে একদম পারফেক্টভাবে পর্যবেক্ষণ করে লেগেস্টার ওয়ান দুধটা তৈরি করেছে। একটুও ভয় লাগছে উল্টাপাল্টা হলেই নোবার মতো সেও থাপ্পড় খায়। আরাফ অনেকদিন পর বাঙালি খাবার খাচ্ছে। ফ্রান্সে থাকাকালীন খাওয়া দাওয়ার প্রতি এত মনোযোগ ছিল না। আরাফ রুমে যেয়ে বসে আছে, আমেনা বেগম আয়রাকে নিয়ে বসে আছে, আরহাম ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। নোবা কিছুটা দূরত্বে অবস্থান করছে। অবশ্য নোবা রুমে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমেনা যেতে দেয়নি। সবাই চলে গেলে কাজ কি করবে? নোবা মুখ বাঁকিয়ে আরহামের খাওয়ার ছিঁড়ি দেখছে। প্লেটে ভাতের দানা মেয়ে মনে হয় গুনে গুনে নিয়েছে। চামচ ধীরে সুস্থে মেফে মেফে খাচ্ছে। চামচের শব্দে বড়বড়ি বিরক্ত হচ্ছে নোবা। মিনিট খানিক পরেই আরহাম বলে উঠল, দেয়ার ইজ নো স্পাইসি ফুড হেয়ার। নোবা চোখ উল্টে আরহামের দিকে তাকালো। আরহাম উত্তর না পেয়ে নোবার দিকে তাকালো। দুইজনের চোখাচোখি হতেই নোবা ঠোঁট চেপে শুকনো ঢোক গিলল। পরপরই বলল, অ্যাঁ। নোবার শুনে আরহাম তার মায়ের দিকে তাকালো। আমেনা বেগম নোবাকে দাঁতে দাঁত চেপে বলল, রান্নাঘর থেকে গুঁড়া মরিচ, কাঁচা মরিচ আর শুকনো মরিচ ভেজে নিয়ে আয়। নোবা হতভম্ব হয়ে গেল। কি? যা বলছি তাই কর। নোবা মাথা ঝুঁকালো। নোবা আরশির দিকে তাকিয়ে বলল, গরু নাকি, এত ঝাল? আরশি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যেটা আমাদের কাছে কিছুটা অস্বাভাবিক সেটা ওর কাছে স্বাভাবিক, আর যেটা আমার কাছে স্বাভাবিক ওটা ওর কাছে অস্বাভাবিক। আরশির কথা নোবার মাথার উপর দিয়ে গেল। নোবা আরশিকে দাঁড় করিয়ে রেখে রুমে চলে গেল। আর এক মুহূর্ত সে এখানে দাঁড়াবে না। সব পাগল একসাথে। হারুন শাহরিয়ার মির্জা চেয়ারে স্টান হয়ে বসে আছে। বরাবরই সে ঘেমে যাচ্ছে। সামনে বসে আমেনা বেগম বিচলিত হচ্ছে। হারুন মির্জা কপালের ঘাম মুছে বলল, ওকে কেন আসতে বলছো? দূরে ছিল, ভালোই ছিল। আমেনা বেগম চোখের জল চলে আসলো, ছলছল চোখে বলল, আমার পরাণ পুড়ে না, কিন্তু আমার পুড়ে তো। তাই বলে জল্লাদকে ঘরে টেনে আনবে? আপনারই তো রক্ত, নাকি অন্য জায়গা থেকে নিয়ে আসছি আমি? ভাবতেও পারিনি ও আসবে। তোমার ডাকে আবার না আসবে? কিন্তু শোনো আমেনা, আমি চাই না আরাফের বিয়েতে ঝামেলা হোক। সাথে করে নিষ্পাপ বাচ্চা নিয়ে আসছে, অন্ততপক্ষে ওর মুখের দিকে তাকিয়ে ছেলের সাথে একটু কথা বলুন। হারুন চিন্তিত হলো, বিড়বিড় করে বলল, ওর মতো ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। আমেনা ভারী কণ্ঠে বলল, ছেলেটা আমার 7 সমুদ্র পার করে এসেছে, আসার সময় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এত বিপদ ফেলে রেখে ছুটে এসেছে, আর আপনি ছেলেটার সাথে এমন করছেন? হারুন গম্ভীর কণ্ঠে বলল, অ্যাক্সিডেন্ট করে এসেছে নাকি কারো খুন করে এসেছে? দেখলাম তো, ওর সবই সুস্থ স্বাভাবিক আছে। দেখো গা, আসার সময় কার মায়ের বুক অথবা কাকে স্বামী হারা করে রেখে এসেছে। আমেনা হতভম্ব হয়ে বলল, ছি ছি, এইসব কি বলছেন? আমার ছেলে অনেক পাল্টেছে, এখন এমন নেই। আপনি ওকে একটু বোঝান, ভালো মতো কথা বলুন, সব ঠিক হয়ে যাবে। হারুন মির্জা এক রাশ ভয় নিয়ে বলল, বাড়ির সবাইকে সাবধান থাকতে বলো, ওর ধারে কাছেও যেতে কেউ না ঘেঁষে। আর বউ কই রাখিয়ে আসছে বিয়ে করে? আমিনা নাক টেনে বলল, এখনো কিছু বলেনি, বলেছে সময় হলে বলবে। ওর বাচ্চা না কার বাচ্চা তুলে এনেছে, খোঁজ নিয়ে দেখো। আমিনা হতভম্ব হয়ে বলল, আপনি পাগল হয়ে গেছেন? আমার ছেলে পাগল না যে যার তার বাচ্চা তুলে আনবে। একটু শান্ত, তবে পাগল না। পাগল না, তবে সাইকো। নুবা তখন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তার মা তাকে পটি পটি করে বুঝিয়ে দিচ্ছে যে বাড়িতে একটা পাগল এসেছে, নাম তার আরহাম।
সে যাতে ভুলেও তার পাশে আশেপাশে না যায়, কারণ তার মা ব্যতীত তার এই পৃথিবীতে আর কেউ নেই। হাজেরা শুধু মেয়ের কথায় মাথা ঝুঁকিয়ে বলল, আচ্ছা মা, তুমি যা বলবে। নোবা পুরোপুরি রেডি হয়ে রুম থেকে বের হলো। আগে আশেপাশে তাকিয়ে দেখলো আরাফ আছে কিনা। পরপরই দেখলো এখানে কেউ নেই। নোবা আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। তখনই কানে ভেসে আসলো কারো গোঙানির শব্দ, যেন কোনো ছোট বাচ্চা কান্না করছে। নোবা ভ্রু কুঁচকে নিল। তার জানা মতো তো বাড়িতে কোনো বাচ্চা নেই। কিছু সময় চুপ করে থাকার পর মনে পড়লো কালকে না বাসায় ছোট্ট একটা পরী আসলো। নোবার সে কথা মনে পড়তেই নোবা এগিয়ে গেল। লিভিং রুমে যেয়ে দেখলো আয়রা কান্না করছে। নোবা হতভম্ব হয়ে গেল, কারণ এই বাচ্চাকে সোফায় কে রাখলো, যদি পড়ে যায়। নোবা কাঁধের ব্যাগ রেখে আশেপাশে তাকালো যে কেউ আছে কিনা। না, একটা মাছিও নেই। নোবা আলতো করে যে আয়রাকে কুলে তুলে নিল। পরপরই তার চোখ দুটো জলজল করতে লাগলো। বাচ্চাটাকে তার কাছে প্রচন্ড ভালো লাগলো। কান্না করতে করতে নাক গাল ঠোঁট লাল বানিয়ে ফেলেছে, মনে হচ্ছে কোনো সাজানো পুতুল। নোবার ধারণা নেই বাচ্চাদের কিভাবে সামাল দেয়। তবুও নোবা আয়রাকে থামানোর চেষ্টা চালালো। তবে আয়রা কান্না থামালো না। নোবা বিচলিত হলো। পরপরই কিছু একটা ভেবে আয়রার গালে চুমু খেলো। তাকে নিজ গালের সাথে ঠেকিয়ে দোল দিতে দিতে বলল, চুপ করো বাবু, ইউর ড্যাড ইজ ডুজিং লাইক স্ক্রিমিং, প্লিজ ডোন্ট ক্রাই প্লিজ। নোবা বুঝতে পারলো না বাচ্চাটাকে কিভাবে কি বলে সম্বোধন করবে, কারণ কোনো সম্পর্কই নেই তাদের ভেতরে, না রক্তে না তাত্ত্বিক। আয়রা ফুফাতে লাগলো, সাথে নোবা স্পষ্ট শুনতে পেল আয়রার পেট থেকে কেমন অদ্ভুত শব্দ আসছে। নোবা নিজের অভিজ্ঞতায় বুঝতে পারলো আয়রার ক্ষুধা লেগেছে। নোবা আয়রাকে বুকের সাথে আগলে নিল। বিচলিত হয়ে আশেপাশে তাকালো। সবাই যে কোথায় গেছে কে জানে। এদিকে আয়রার ক্ষুধায় নোবার বুক হাতড়াতে শুরু করলো। তার ছোট ছোট ঠোঁট দিয়ে নোবার বক্ষস্থল ছুঁয়ে দিল। নোবার চোখ বড় বড় হয়ে গেল, সাথে কেমন অদ্ভুত লাগলো। নোবা তাড়াতাড়ি আয়রাকে নিজের থেকে আলাদা করে সবাইকে খুঁজতে লাগলো। অন্যদিকে আয়রা বারবার ক্ষুধার চোটে নোবার বক্ষস্থল হাতড়াতে শুরু করলো। নোবা অস্থির হয়ে পড়ল। এ যেন সে মহাবিপদে ফেসেছে। মায়াও লাগছে, আবার আয়রার কাণ্ডে নোবা আনকমফোর্টেবল ফিল করছে। নোবা তাড়াতাড়ি ছাদে গেল। যে দেখলো সবাই ওখানে ছাদ পরিষ্কার করা হচ্ছে, কারণ এখানে বিয়ের কিছু অংশ অনুষ্ঠান হবে। নোবা যেয়ে দেখলো আমেনা বেগম কয়েকটা লোক ডেকেছে এবং তাদের কাজ বুঝিয়ে দিচ্ছে। সাথে আরশিও আছে। আরহাম বিয়ের ফাংশনের জন্য ওয়েডিং ডিরেক্টরের সাথে কথা বলছে। আরহামকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কোথায় কি বসবে। নুবা বুঝতে পারল না কার কাছে যাবে। এক পলক সবার দিকে তাকিয়ে সে আমেনা বেগমের দিকে এগিয়ে এলো। আমেনা নুবাকে দেখে বলল, তুই এখানে কলেজে যাসনি? নুবা আয়রাকে এগিয়ে দিয়ে বলল, ওর ক্ষুধা লেগেছে চাচি, কান্না করছিল। আমেনা ভ্রুকুচকে বলল, ও তো আরাফের কাছে ছিল। আরাফ কোথায়? আমি জানি না তো চাচি, আয়রাকে আমি সোফায় পেয়েছি, কলেজে যাচ্ছিলাম দেখি কান্না করছে, তাই নিয়ে আসলাম। আমেনা হতভম্ব হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, আরাফের বুদ্ধি লোপ পেয়েছে নাকি? বাচ্চাটা ওখানে রেখে চলে গেছে, আজ বাসায় আসুক। আমেনা আয়রাকে কোলে নিল। নোবা এক পলক আয়রার দিকে তাকিয়ে পিছনে ফিরল চলে যাওয়ার জন্য। আমেনা বেগম নোবাকে ডেকে বলল, আচ্ছা নোবা শোন। নোবা ফিরে তাকালো। আমেনা নরম কণ্ঠে বলল, বিয়ের আর বেশি দিন নেই মা, এই কয়দিন না হয় কলেজটা অফ দে। বাসায় কত কাজ, আর আয়রাকে দেখার জন্য আলাদা মানুষ প্রয়োজন হবে। তুই থাকলে একটু সাহায্য হবে। কিন্তু চাচি, সামনে আমার এক্সাম। আমেনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর মা অসুস্থ, ওকে কি করে কাজে বলি? ইচ্ছে হলে বাড়িতে 2-3টা কাজের লোক রাখাই যায়, কিন্তু ওই যে কাকে বিশ্বাস করব? তার উপর আরহাম, ওকে নিয়ে আর এক ঝামেলা। বাসায় অচেনা মানুষ আনা যথার্থ হবে না, বুঝতেই তো পারছিস। আরশি পাশ থেকে বলে উঠল, ডোন্ট ওয়ারি, নোভা ক্লাসের সব নোট পেয়ে যাবি। আরাফ ভাইয়াকে বলে তোর ক্লাস টিচারের সাথে বলিয়ে দেবনে। নোভা কিছু সময় ভেবে বলল, আচ্ছা। আরশি একগাল হাসলো। তাড়াতাড়ি এসে নোবার এক হাত পেঁচিয়ে ধরে ফিসফিস করে বলল, আমি বাড়িতে থেকে একা মরবো বোন, এবার থেকে আমি যেখানে তুইও সেখানে। না মানে যা করবো একসাথে করবো, ঠিক আছে? নোবা ঠোঁট বাঁকিয়ে আবার মুখ গম্ভীর করে বলল, কখনো না, তুমি একটা চতুর মাইয়া, আমাকে ফাঁসাইয়া দিবা? ভাই, আমার এখনো বিয়ে শাদী হয় না, আমি তোমার সাথে
মরতে চাই না। আরশি নোবার গালে আলতো করে চাপড় মেরে বলল, বড় বোনের কথা অমান্য করছিস? ছি। নোবা মুখ বাঁকিয়ে বলল, ছি, ছোট বোনকে মরার ফাঁদে ছেড়ে আসছো, ছি। আরশি নতুজান হয়ে বলল, আমি ইচ্ছে করে করছি বল। ওই পাগলটাকে দেখলে আমার ভয় হয়। তুই দেখছিস কোনো সময় ভাইয়ার সাথে আমাকে কথা বলতে? নোবা একটু ভেবে বলল, কালকে তো আমি ওনাকে প্রথম দেখলাম, তাহলে বুঝবো কি করে তুমি কথা বলছো কিনা? নোবা ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তাকে আর আরশিকে দায়িত্ব দেওয়া হয়েছে আয়রাকে খাওয়ানোর। নোবা আরশির কথা মতো হয়ে দুধ তৈরি করছে। আরশির আয়রাকে নতুজান করে থামানোর চেষ্টা করছে। নোবা ফিডার বানিয়ে হাতে দিয়ে দেখলো গরম কিনা, তারপর আরশিকে ধরিয়ে দিল। আরশি আয়রাকে খাওয়াচ্ছে, কিন্তু আয়রা কোনো মতেই খাচ্ছে না। এদিকে আরশিরও তেমন বাচ্চা নিয়ে অভিজ্ঞতা নেই। আয়রা খেতে যাচ্ছে না, বারবার আরশির বুকের সাথে লেপ্টে মেখে ফেলছে, যেন সে এই দুধ খেতে চায় না, তার বুকের দুধ প্রয়োজন। আরশি অধৈর্য হয়ে যাচ্ছে, প্রায় কান্না পেয়ে যাচ্ছে তার। আমার মা খেয়ে নে ফুপু, তোকে কত ভালোবাসে, না খেলে তোর বাপ আমাকে এসে পানিতে চুবানি খাওয়াবে, খা না মা। এদিকে আরশির অবস্থা দেখে নোবা খিলখিল করে হাসছে। যত চিন্তা সব আরশির। আরশি নোবাকে হাসতে দেখে আর চোখ তার দিকে তাকালো। পরপরই খেয়াল করলো আরহামের দিকে আসছে, কিন্তু নোবা নিচের দিকে চেয়ে হাসতে আছে। আরশি বিড়বিড় করে বলল, দাঁড়া, দেখাচ্ছি মজা, খুব হাসি পাচ্ছে না? আরশি নোবাকে আদেশ করে বলল, নোবা, বাবুকে একটু ধর তো, আমি হাতটা ধুয়ে আসি, পুরাই দেখ মেখে ফেলেছে। নোবা অনেক কষ্ট করে নিজের হাসি থামিয়ে হাত বাড়িয়ে বলল, দেও। আরশি মিচকে শয়তানের মতো হেসে নোবার হাতে আয়রাকে ধরিয়ে দিল। অন্য হাতে ফিরার ধরিয়ে দিয়ে চুপচাপ সরে গেল। নোবা শরীরের ওড়না দিয়ে আয়রার মুখ মুছে নাক টেনে দিল। আয়রার গালে হাত বুলিয়ে বলল, কেন খাচ্ছে না পচু বাবু? ফুপি কত কষ্ট পাচ্ছে, একটু খেলে কি হয়, তোমার না ক্ষুধা লেগেছে? আয়রা ড্যাব ড্যাব করে নোবার দিকে তাকিয়ে ঠোঁট ফোলায়। নোবা আয়রা ঠোঁট ফোলানো এত ভালো লাগে না পেরে তার গুলুমুলু গাল ঠেসে চুমু খায়। আয়রা চোখ মুখ খিচে কান্না করে ওঠে। নোবা বেশ ভয় পেয়ে যায়। তখনই নোবা শুনতে পায়, হোয়াট আর ইউ ডুইং উইথ মাই চাইল্ড? এরকম কর্কশ কণ্ঠে নোবার মস্তিষ্ক পুরাই নড়ে ওঠে। নোবা দুইবার চোখের পলক ফেলে শুকনো ঢোক গেলে, পরপরই আস্তে আস্তে মাথা তুলে তাকালো নোবা। আরহাম কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। নোবা কি বলবে বুঝতে পারে বলল, আমি ওকে ফিট করানোর চেষ্টা করছিলাম, ওর কোনো ক্ষতি করিনি, ট্রাস্ট মি। আরহাম ঝুঁকে আয়রাকে কোলে তুলে নিল। বাবাকে পেয়ে আয়রা কিছুটা শান্ত হলো। বাবার শার্টে নিজের দুধে মাখা হাত মুখ মুছে নিতে শুরু করলো। আরহাম গম্ভীর কণ্ঠে বলল, বি ফিডিং দ্য চাইল্ড লাইক দিস, ইউ হ্যাভ মেড দ্যাম ডার্টি। নোবা মাথা নিচু করে নিল, হালকা কম্পিত কণ্ঠে বলল, সরি। আরহাম নোবার হাত থেকে ফিডার নিয়ে নিল। পাশে বসে আয়রাকে আলতো করে কোলে নিয়ে খাওয়াতে শুরু করলো। আয়রা একটু বাহানা করলেও এবার পুরো খেয়ে উঠল। এদিকে নোবা নাক ফুপিয়ে সামলে তাকিয়ে আছে, কারণ আরশির সামনে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসছে। নোবা বুঝতে পারলো আরহামকে দেখে তাকে ফাঁসানোর জন্য আয়রাকে তার কাছে দিয়েছে। আরহাম মেয়েকে ফিট করানো শেষে কপালে চুমু খেলো। মেয়ের গাল ছুঁয়ে বলল, ডোন্ট ওয়ারি, পাপা ইজ অলওয়েজ বি ইয়োর সাইড মা। নোবা আস্তে করে ওখান থেকে উঠে চলে গেল। আয়রা ঘুমিয়ে আছে। তাকে বিছানায় শুয়ে আরহাম কিছু পার্সেল আনবক্স করলো। বাড়িতে অনেক বড় বড় পার্সেল এসেছে, সব আয়রার জন্য। দোলনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আরহাম নিজে পছন্দ করে অর্ডার করেছে, সাথে সব থেকে ভালো জিনিসটাও মেয়ের জন্য বেছে নিয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হলো, এই সকল পার্সেল আরশি আর নোবা টেনে হিচড়ে রুমে নিয়ে এসেছে, কারণ আরহাম আদেশ করেছে। নুবা আর আরশি রুমের এক পাশে বসে আস্তে আস্তে পার্সেলগুলো খুলছে। আরহাম অন্য পাশে এগুলো কোথায় কি থাকবে গোছাচ্ছে। দুইজন ভয়ে ভয়ে কাজ করছে, ভুলেও বেশি শব্দ করছে না, আর না কোনো ভুল করছে। এর ভিতরে ঘটল বিপত্তি। আরশি একটা পার্সেল খুলতে যেয়ে ভিতরে কিছু জিনিস ভেঙে ফেললো। সাথে সাথে ভাঙার বিকট শব্দ হলো। আরহাম বিরক্তি নিয়ে পিছে তাকালো। আরশি শুকনো ঢোক গিলে ভাইয়ের দিকে তাকালো। নুবা কিছুটা দূরত্ব অবস্থান করলো, কারণ এখন কি সে জানে না আরশি বলছিল আরহাম ভুল পছন্দ করে না। আরহাম এগিয়ে এসে নিচে পড়ে থাকা জিনিসটার দিকে তাকালো। আরশি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
আরহাম কঠোর কণ্ঠে তাকে বকছে, তুমি কোনো কাজ ভালো মতো করতে পারো না? তুমি কেন কাজ ভালো মতো করতে পারো না? আরশি শুকনো ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আই উইল ট্রাই মাই বেস্ট বাট আনফর্চুনেটলি জাস্ট স্টেপ আপ, ইউ নো দ্যাট আই ডোন্ট লাইক নো দিস। এদিকে আরশিকে থাপ্পড় খেতে দেখে নুবার একটু ভালো লাগলো, কারণ বুঝুক তার ভাই এর সাথের থাপ্পড় কিরকম। এত সময় অনেক কষ্ট করে হাসি আটকে রাখলেও আরহামের ইংরেজির মতো বাংলা শুনে নুবা ফিক করে হেসে দিল। তার ভাবতে অবাক লাগছে, আরহাম বাঙালি কিন্তু বাংলা কথা বলতে থতমত খায়। আরহাম ভ্রু কুঁচকে নুবার দিকে তাকালো। নুবা একটু ভয় পেল। আরহাম নুবার দিকে এগিয়ে যেয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? হোয়াই আর ইউ লেঙ্গিং? নোবা ঠোঁট চেপে বলল, সরি। ব্যাস আরশি আর নোবা দুজনেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আরহাম রেগে বসেছে। একজন মার খেলো আর তুমি সবেদনা প্রকাশ করার বদলে হাসছো, এটা কিরকম ভদ্রতা? একজন মার খেলো আর তুমি সবেদনা প্রকাশ করার বদলে হাসছো? আরহামের এর ওপর বাংলা ভাষা শুনে আরশি আর নোবা চোখ মুখ খিচে হাসি আটকালো, না হলে দুইজনই আবারও মার খাবে। আরশি মনে মনে ভাবলো, ভাইয়া তুমি প্লিজ ইংরেজিতে কথা বলো, না হলে তোমার কথা শুনে আমার কথা বলতে ভুলে যাব। বলে মনে মনে হেসে গড়াগড়ি খেলো। দুই নির্লজ্জ মেয়ে মার খেয়েও কান্না করার বদলে মনে মনে হাসছে। আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগ দিল। নুবা আর আরশি চুপচাপ পিছন থেকে বের হতে লাগলো, যে বাইরে যেয়ে দুজন হাসবে। তবে আরহাম বলে উঠল, হোয়ার আর ইউ গোয়িং নাও? আমি তোমাদের যেতে বলেছি? আরশি আর নুবার কোনো মতে দাঁতে দাঁত চেপে চুপচাপ রুমে প্রবেশ করলো। রুমে সব গুছিয়ে আরশি আর নুবা রুম থেকে বের হয়ে দৌড়ে আরশির রুমে চলে গেল। পরপরই হাসির রোল পড়ে গেল। এত সময় বেশ কষ্ট করে হাসি আটকে রেখেছিল। নুবা হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, তোমার ভাই বাংলা বলতে পারে না? আরশি বিছানায় শুয়ে খিলখিল করে হেসে বলল, আরে পারে, কিন্তু ছোট থেকে দেশের বাইরে থেকেছে, তাই হয়তোবা গুলিয়ে ফেলেছে। দেখলি না, শুধু ইংরেজিতে ঝাড়ে, বাংলা কি করে মনে থাকবে? তোমার ভাইয়ের বাংলা শুনলে যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে তারা আবারও মৃত্যুবরণ করবে। বলেই দুইজন মিলে গড়াগড়ি খেতে লাগলো। আরহাম হাই স্কুলে থাকতে দেখে ছাড়ে কোনো একটা কারণে তাকে সবার থেকে আলাদা করে দেওয়া হয়। আরহামকে বিদেশেও কারো সাথে মিশতে দেওয়া হতো না। ফ্রান্সে যেয়ে সুবিধাজনকভাবে আরহাম ইংরেজি বেছে নেয়। সে বাংলার বদলে মুখে মুখে ইংরেজি চর্চা শুরু করত। তার উপর আয়রার মা ইলোরার আরহামের একমাত্র সঙ্গী ছিল। ইলোরা ছিল ইংরেজ বংশের, যার ফলে আরহামকে ইংরেজিতে কথা বলতে হতো, যাতে করে এসে আরও গভীরভাবে ইংরেজিতে আসক্ত হয়ে পড়ে। আবার ছোটবেলা থেকে ইংরেজি চর্চায় করা ভালো, বাংলা প্রায় ভুলতেই বসে। অনেক বছর বাংলা চর্চা না থাকায় হঠাৎ করে বাংলা বলায় সে বাংলা গুলিয়ে ফেলছে। তবে আরহামের মতো কয়েকদিন বাংলা চর্চা করলে সে নিজেও আগের মতো শুদ্ধ বাংলা বলতে পারবে। আমেনা বেগম আরাফকে ইচ্ছে মতো বকছে, কেন সে আয়রাকে একা ফেলে যাবে? অন্ততপক্ষে কারো কাছে দিয়ে যেতে পারতো। আর আরহাম যদি এই ব্যাপারে জানতে পারে, কতটা ক্ষেপে যাবে আরাফের ধারণা আছে? হাজেরা বেগম হাতে হাতে কাজ করে দিচ্ছে। নুবাই বাসার সব কাজ করছে, অবশ্য আমেনা আর আরশির সাথেও সাহায্য করছে। সবাই খেতে বসেছে। আরহাম মেয়েকে কোলে নিয়ে খাচ্ছে। এদিকে নুবা রান্না করে আগে খেয়ে নিয়েছে, কারণ সারাদিন না খেয়ে থাকায় তার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। হাজেরা বেগমও খেতে বসেছে, তবে ডাইনিংয়ে নয়, নিজের রুমে। আজ পর্যন্ত নুবা বা হাজেরা ডাইনিংয়ে বসে খায়নি, অবশ্য এতে তাদের কেউ কিছু বলে না। বাড়ির মানুষেরাই তাদের আরও জোর করে একসাথে খেতে বলে। তবে নুবা হাজেরা কেউই ভুলে যায়নি তারা এই বাড়ির কে। তারা এই বাড়ির সদস্য না হয়েও কি করে এখানে বসবে, তাই তারা কখনো এখানে খায় না। নুবা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। আরহামের জন্য আগে থেকে আলাদা করে ঝাল তরকারি রেডি করে রাখা হয়েছে। বেচারা আবার ঝাল ব্যতীত খেতে পারে না। আয়রা আরহামের কোলে শুয়ে খেলা করছে, মুখ দিয়ে আ শব্দ করছে, হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে। নুবা আবার সবাইকে খাবার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে। আমেনা বেগম খেয়াল করলো আরহাম বাচ্চাকে নিয়ে খেতে পারছে না, তাই আরহামকে উদ্দেশ্য করে বলল, বাবা, আয়রাকে না হয় নুবার কাছে দে,
তোর তো খেতে কষ্ট হচ্ছে। আরহাম সোজা শব্দ বলল, নো মম। আমেনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভুল করে এই ঝাল খাবার আয়রার গায়ে বা হাতে মাখলে বাচ্চাটা কষ্ট পাবে। বলা তো যায় না, চোখে মুখে গেলে। মায়ের কথা আরহাম মন দিয়ে চিন্তা করে হঠাৎ নোবার দিকে তাকালো। হঠাৎ এরকম চাহনি দেখে নোবা ভরকে গেল। তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালো। ছেলের তাকানো দেখে আমেনা বুঝতে পারলো ছেলে তার কি বলবে, তাই সে বলে উঠল, নোবা, আয়রাকে নে তো মা। নোবা ছোট্ট করে বলল। এগিয়ে যেয়ে আয়রাকে কোলে তুলে নিল, কিন্তু ছোট্ট আয়রা সুযোগের সদ্ব্যবহার করলো। নোবার কোলে নিয়ে লিভিং রুমে যেয়ে বসতেই আয়রা নোবার বুকে মুখ ঘষতে শুরু করলো। নোবার বুকটা ধুকপুক করে উঠল। আয়রাকে একটু দূরে সরিয়ে বলল, পচু মেয়ে, একদম পচু। আমি তোমার মা নই যে আমার বুকে নাক মুখ ঘষে ভাবছো আমি তোমাকে দুধ দেব। আমি তোমার ছোট ফুপি হই, বুঝলা? মনে রাখবা, আমি তোমার ফুপি হই। আয়রা বুঝলো কিনা কে জানে, তবে ঠোঁট ফোলালো, আবারও আয়রার বুকে মুখ ঘষল। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এমন করলে আমি তোমাকে কোলে নেব না। আজ সকাল থেকে তুমি পচামি করছো। কেন এত পচা কেন তুমি? আয়রা উত্তর দিল না। তার সরু ঠোঁট দিয়ে নুবার বুক ছুঁয়ে দিল। পরপরই তার মাড়ি দিয়ে ড্রেসের উপর দিয়ে কামড় দিতে শুরু করলো। নুবা হতবম্ব হয়ে গেল, একটু রেগে বলল, চাচার মতো লুচু হয়েছো নাকি? যার তার বুকে মুখ দাও, ছি। বলেই নুবা আয়রাকে সোজা নিল। আয়রার মুখেও যেন ঠেলে নুবার কাঁদে, তবে আয়রা শুধরালো না। আবার নুবার কাঁদও ছাড় পেল না। আয়রা মুখের নালা দিয়ে নুবার কাঁধ ভিজিয়ে দিল। নুবা শুধু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আরহাম খাওয়া শেষ করে মেয়েকে নিতে আসলো। এসে দেখলো নুবা তার নরম তুলতুলে মেয়েকে সোজা করে নিয়েছে, যার কিনা মেরুদণ্ড এখনো শক্ত হয়নি। হঠাৎ একটু ঘোড়া ঘোড়া মারলে বা কাঁধ বাঁকা হলে আয়রা প্রচণ্ড ব্যথা পাবে, এমনকি তার ঘাড়ও ভেঙে যেতে পারে। তার উপর নুবা এক হাত পিঠের উপর দিয়ে রেখেছে, আয়রার মাথা বাঁকা হয়ে আছে। মাথার উপর নুবা কোনো রকম হয় দেয়নি। অন্য হাত দিয়ে সে সোফায় লেগে থাকা ময়লা ঝাড়ছে। আরহাম হতভম্ব হয়ে গেল, একটা মানুষ কি করে এত অসচেতন হতে পারে। আরহাম ছো মেরে আয়রাকে কেড়ে নিল। রাগে দাঁতে দাঁত চেপে বলল, হোয়াই আর ইউ ক্রাইং আয়রা লাইক দিস? ইউ ডোন্ট নাও ইফ ইউ হোল্ড হার লাইক দিস হেল গেট হার্ট। আরহামের কথায় নুবা বুঝতে পারলো আসলে তার ভুল হয়েছে। সে থাপ্পড় খাওয়ার ভয়ে 3-4 কদম পিছিয়ে যেয়ে বলল, সরি। আরহাম এগিয়ে আসলো, নুবা ভয়ে পিছিয়ে গেল। তখনই পিছন থেকে আমেনা বেগম আসলো আর বলল, কি হয়েছে? আরহাম রেগে বলল, ও আমার মেয়েকে সোজা করে কোলে নিয়েছে, তাও এক হাত পিঠের ওপর দিয়ে রেখেছিল। আর একটু হলে আমার মেয়ের ঘাড় ভেঙে যেত। আমেনা ভ্রু কুচকে নুবার দিকে তাকিয়ে বলল, আরহাম এসব কি বলছে? নুবা শুকনো ঢোক গিলে মাথা নিচু করে বলল, সরি চাচি, আমি বুঝতে পারিনি। আরহাম রাগী কণ্ঠে বলল, আমার মেয়েকে নিতে না পারলে নেবে না, তাও অসচেতন আমি সহ্য করব না। আমেনা বেগম মলিন কণ্ঠে বলল, কি দরকার ছিল এভাবে নেওয়ার? তোর কি মাথায় জ্ঞান বুদ্ধি নেই রে? নুবা মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আসলে চাচি। কি? কি চাচি বলবি তো? কোনো সমস্যা? ওকে নিতে পারিস না? হতেই পারে ছোট বাচ্চাদের কোলে নিতে পারিস না, তাই বলবি না নাকি? নুবা নতুজান হয়ে বলল, না মানে চাচি তো তোমার নাতনিকে কোলে নিলে আমার বুকে হাতাহাতি করে। আমার আমার কেমন জানি লাগে, তাই আর কি। আমেনা বেগম বুঝতে পারলো হয়তো বা আয়রার বুকের দুধ খাওয়ার জন্য এরকম করে। আমেনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা এই ব্যাপার। পরপরই আরহাম পিছন থেকে উঠে বলে বসলো, তো কি হয়েছে? তুমি একটা বাচ্চাকে কোলে নিয়ে তোমার বুকে মিশে যাবে, এটা তো স্বাভাবিকই, তাই না? নোবা বেশ লজ্জা পেল আরহামের কথা শুনে। আমেনা ফুঁস করে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিল। তার ছেলেটা যে কি দিয়ে তৈরি। নুবা আমেনা বেগমের দিকে তাকিয়ে বলল, আয়রাকে কোলে নিলে ও অকাজ শুরু করে দেয়, তাই আমার আনকমফোর্টেবল লাগে চাচি। তুমি আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝেছি। রুমে যা। নুবা মাথা ঝুঁকিয়ে রুমে চলে গেল। আরহাম নুবার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা ভাবলো। তখন রাত 12টা নাগাদ। বাসার সবাই সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, তবে নুবা আয়রাকে কোলে নিয়ে লিভিং রুমে বসে আছে। আয়রা ঘুমায়নি, বরং সে নুবাকে অস্থির করে তুলছে। অনবরত নুবার বুকের সাথে তার অত্যাচার চলছে। নুবা গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে আছে।
এদিকে আয়রার মুখের লালায় নোবার বুকের অংশের ড্রেস ভিজে লুতুপুতু হয়ে গেছে। আয়রা বুকের দুধ না পেয়ে মাঝে মাঝে খিচে কান্না করে উঠছে। নোবা আয়রাকে দোল দিয়ে ঠান্ডা করছে, অন্যদিকে ঘুমে তার চোখ ভেঙে আসছে। এদিকে আরহাম তীক্ষ্ণ দৃষ্টিতে নুবা আর আয়রার দিকে তাকিয়ে আছে। নুবা বারবার ওড়না ঠিক করছে। সে কি কিসের ভেতর দিয়ে যাচ্ছে সে একমাত্রই জানে। এমন অবস্থায় তার কান্না পেয়ে যাচ্ছে। তার ধারণারও বাইরে ছিল এমন কিছু হবে। রাত 11টা রাত 11:30টার দিকে আরহাম নুবাকে রুম থেকে ডেকে এনেছে। নুবা প্রথমে প্রচন্ড ভয় পেয়েছিল। এই রাতে তাকে ডাকার মানে কি? সে ভেবেছিল আরাফ। তবে পরে খেয়াল করে আরহাম। নুবা দরজা খুলতেই কারো পরোয়া না করে নুবার হাতের কবজি ধরে লিভিং রুমে টেনে নিয়ে আসে। নুবা এতটাই আশ্চর্য হয়েছিল যে সে মুখ দিয়ে শব্দ করা ভুলে গিয়েছিল। নুবাকে এনে সোফায় বসিয়ে আরহাম তার কোলে আয়রাকে ধরিয়ে দেয়। অতঃপর বলে, As long as my daughter is not sleeping, you will sit with her, then we will feel comfortable with my daughter in your arms. যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে না ঘুমায় ততক্ষণ পর্যন্ত তুমি ওকে কোলে নিয়ে বসে থাকবে। অতঃপর তুমি আমার মেয়েকে কোলে নিয়ে আনকমফোর্টেবল নয় কমফোর্টেবল ফিল করবে। আর হ্যাঁ, তোমাকে এটা স্বাভাবিকভাবেই নিতে হবে। আরহামের কথায় যেন নুবা তখন হতভম্ব হয়ে গিয়েছে। নুবা কিছু বলতে গেলে আরহাম চোখের ইশারায় চুপ করিয়ে দেয়। তখন নুবার মনে পড়ে, যেটা আমাদের কাছে অস্বাভাবিক সেটা আরহামের কাছে স্বাভাবিক। নুবা মনে মনে ভাবতে থাকে, এটা কিরকম জবরদস্তি, এটার কোনো মানে হয়? তবে তবু কিছু বলতে পারে না সে, কারণ এ কোনো স্বাভাবিক মানুষ নয়। এ হলো আস্তা পাগল, কথা বললেই থাপ্পড় খেতে হবে। অন্যদিকে অন্যদিক দিয়ে আরহামের জিদ এই জায়গায় যে তার এই পরীর মতো মেয়েটাকে কোলে নিয়ে কেউ যেন আনকমফোর্টেবল ফিল করবে। এটা তো তার ফুলের টুকরোকে ইনসাল্ট, অপমান করা হলো। এই জিদে সে এই কাজটা করেছে, অবশ্য কোনো স্বাভাবিক মানুষ হলে করতো না। টানা 1 ঘন্টা কেটে যায়, তবে আয়রা ঘুমায় না। নুবা বসা, আরহাম বসা, সে তো এক মুহূর্তের জন্য চোখ সরাচ্ছে না। নুবার মেরুদণ্ড ব্যথা হয়ে উঠল। এদিক দিয়ে আয়রার অত্যাচার ক্রমাগত বেড়েই চলছে। নুবার যেন সে ওড়না জামা সব সরিয়ে হামলা করবে। তার দুষ্টু হাত দুটো চলতেই আছে। নুবার এতটাই খারাপ লাগলো, সাথে অস্থির ফিল হলো, তা বোঝার উপায় নেই। একে তো সে কখনো বাচ্চা কোলে নেয়নি, আয়রাই প্রথম, তার উপর এই অবস্থা। তার শরীর শিরশির করছে। নিজের বাচ্চা হলে একটা কথা ছিল, পরের বাচ্চা নিয়ে ছি ছি। নুবা এবার ভাবতে বাধ্য হলো, বাপ যেমন অস্বাভাবিক মেয়েটাও তেমন। মা আর মাসিতে পার্থক্য বোঝে না। আরো 20 মিনিট বসার পর নুবার মেরুদণ্ড ভেঙে আসলো। কোনো সময় সে এক লাগাতার এরকম বসেনি। নুবার মেরুদণ্ড সহ মাংস কেমন চিলিক পাড়তে শুরু করলো। নুবা না পেরে ঠোঁটে ঠোঁট চেপে টুপ করে কান্না করে দিল। একে তো আরহামের কেমন দৃষ্টি, তার উপর পিঠ ব্যথা, মরার উপর খাড়া হয়ে আবার আয়রা। নুবা ফুঁপিয়ে উঠল, মুখ দিয়ে ফুস করে শব্দ বের হলো। টানা 2 ঘন্টা বসে থেকে তার অবস্থা খারাপ, এর ভেতর আবার ঘুমে চোখ ভেঙে আসছে। এবার হয়তোবা আয়রার একটু মায়া হলো। শেষ পর্যন্ত অনেক অত্যাচার করার পর আয়রা লক্ষ্মী বাচ্চার মতো ঘুমিয়ে পড়ল। নুবা আয়রাকে ঘুমাতে দেখে বুক ফেটে নিঃশ্বাস ফেলল। পরপরই আস্তে আস্তে সোজা হয়ে আরহামের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে গেছে। নুবার চোখে মুখে ক্লান্তি যেন অধৈর্য হয়ে যাচ্ছে সে। আরহাম মেয়েকে কোলে নিয়ে বলল, গুড, ইউ আর কমফোর্টেবল অ্যান্ড মাই ডটার অলওয়েজ লিভ প্লিজ। তুমি কমফোর্টেবল ফিল করলেও এবং আমার মেয়েও কিছুটা শান্তি পেয়ে ঘুমালো। নুবা ঠোঁটে ঠোঁট চেপে উঠে দাঁড়িয়ে বলল, যাই। যাও। আরহাম উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে গেল। নুবা এক পলক নিজের বক্ষস্থলের দিকে তাকিয়ে নিজের নাক ছিটকালো, বিড়বিড় করে বলল, ছি, লালা দিয়ে লুতলুত করে ফেলছে। নুবা বলতে বলতে চলে গেল। আরহাম প্রথম সিঁড়িতে পা দিয়ে থমকে গেল, ঘাড় কাত করে পিছনে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ছি, ওকে, আই উইল টাচ ইউর নো ফিল কমফোর্টেবল। পরপর আয়রার দিকে তাকিয়ে বলল, পাপা তোমাকে নিয়ে কাউকে নাক ছিটকাতে দেবে না মামুনি। আই উইল পানিশ হার, ওকে, ডোন্ট ফিল স্যাড। নুবা রুমে এসে দেখলো তার মা ঘুমাচ্ছে।
সে শান্তির নিঃশ্বাস ফেলল। বক্ষস্থল ভালো মতো পানি দিয়ে মুছে ড্রেস চেঞ্জ করে নিল। নোবা নাক মুখ খিচে বলল, আহ, এত কিউট বাচ্চা এত ফাজিল কি করে হয়? আমি আর তোমাকে কোলে নেব না। আয়রা, ইউ আর সো ব্যাড গার্ল। আই ডোন্ট লাইক ইউ।